একটা মজার প্রশ্ন হচ্ছে, একটি ছেলে যার বয়স 25-26 বছর বললো, দেখুন আপনি সিপিএম নিয়ে যা লেখেন সবই তো ঠিক, কিন্তু সিপিএমকে কী করে আটকানো যায়? এরা তো একটা উই পোকার মতো একটা গাছকেই ভেতর থেকে নষ্ট করে ফেলে এবং লোকজন বলেও না, কারণ এরা লোকজনের বন্ধু হিসেবে আসে, রাইট? দেখো, আমি কমিউনিজমের বিরুদ্ধে, এবং কমিউনিজম একটা এই চিন্তাধারাটা কতটা ক্ষতি করতে পারে অবভিয়াসলি সেই নিয়েই তো অনেক পড়াশোনা করছি সারা জীবন, এখনও করছি, লিখছিও, বলছিও। তো আমি আমার অভিজ্ঞতাটা যেটা বলবো সেটা হচ্ছে এই যে লোকে চাও আর না চাও না কেন একটা শ্রেণী বৈষম্য তৈরি হবেই, কারণ আমাদের সিস্টেম অর্গানাইজেশনটাই এমন যে সেখানে ক্ষমতার বৈষম্য থাকলে অর্থের বৈষম্য চলে আসে অটোমেটিক্যালি, এবং যা হয় যারা ডিসিশন মেকার তারা নর্মালি সমাজে নিচু শ্রেণীর প্রতি মন দেয় না, সবাই নিজের স্বার্থের কথা ভেবে কাজ করে, রাইট? সো সেই তুলনায় ক্যাপিটালিজম একটু বেটার, কারণ ক্যাপিটালিজমকে নিচুর তলার লোকের কথা এই জন্য ভাবতে হয় যে নিচুর তলার লোক যদি কিনতে না পারে তাহলে তো মার্কেট বাড়বে না। সো ক্যাপিটালিজমে একটা সেলফ সাস্টেনিং সিস্টেম থাকে, সেই জন্য দেখা যাচ্ছে পৃথিবীতে জাপান সহ আমেরিকা সহ যেসব দেশগুলোতে ক্যাপিটালিস্ট হতে বড় হতে দিয়েছে সেখানে কিন্তু গরিবদের অবস্থা কম্পারেটিভলি সোশ্যালিস্ট কান্ট্রির থেকে 1000 টাইম বেটার। কেন বেটার? কারণ সেখানে মার্কেটকেই, শিল্পপতিদেরকেও গরিবদের কথা ভাবতে বাধ্য, কারণ তারা বেসিক্যালি যদি জিনিসপত্র না কেনে, গরিবেরা এবং সাধারণ মানুষ যদি জিনিসপত্র না কেনে, মধ্যবিত্ত ক্লাস না থাকে, যদি কেউ না কেনে, তাহলে তো মার্কেটই থাকবে না, ইকোনমিক্সও থাকবে না, রাইট? এর একটা বড় এক্সাম্পল হলো এই যে 8 ঘন্টার চাকরি। বামপন্থীরা রটায় যে 8 ঘন্টার চাকরি, হে মার্কেটের আন্দোলন, মে দিবসের আন্দোলন, তারা প্রচুর আন্দোলন করে 8 ঘন্টার চাকরি না, যদি বকবাস। আমেরিকায় 8 ঘন্টার চাকরি চালু হয়েছিল একদম ক্যাপিটালিস্ট কারণে। হেনরি ফোর্ড চালু করেছিল প্রথম প্রাইভেট সেক্টরে, কারণ যাতে লোকজন বেশি সিনেমা দেখতে পারে, লোকজন যাতে গাড়ি কিনে যাতে বেরোতে পারে। বললো যে আরে গাড়ি তো বিক্রি হচ্ছে না, লোকে যদি 7 দিন সপ্তাহে কাজ করে, যদি ছুটি না পায়, গাড়ি না করে, যদি মানে যদি তাদের উইকেন্ডে যদি তাদের বেরোবার কোনো জায়গা না থাকে, তাহলে কী করে হবে, রাইট? তার জন্য করেছিল। তো ন্যাচারালি একটা সিপিএমের মতো একটা পার্টিকে, একটা যে কোনো কমিউনিস্ট পার্টি বা সোশ্যালিস্ট পার্টিকে হারানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে রেগুলেটেড ক্যাপিটালিজম। রেগুলেটেড ক্যাপিটালিজম, যেখানে ক্যাপিটালিজম প্রপার ক্যাপিটালিজমের মতো ফাংশন করবে, অর্থাৎ কম্পিটিশন থাকবে, মাল্টিপল কম্পিটিশন থাকতে হবে মার্কেটে, মাল্টিপল রেগুলেশন থাকতে হবে, এবং ভিশনটা ওভারঅল রাষ্ট্রের সেটা থাকতে হবে যে আলটিমেটলি ক্যাপিটালিজম এমনভাবে ডিজাইন হতে হবে যাতে সমাজের একদম নিচু স্তরের লোকেদের হাতেও প্রচুর টাকা থাকে জিনিসপত্র কেনার জন্য, তাদের হাতে যাতে টাকাতে শুধু টাকা থাকলেই হবে না, তাদের হাতে সময় থাকতে হবে। এবং শুধু এই 40 ঘন্টার জন্য 40 ঘন্টা করে লাভ নেই। আমি তো চাই যে কাজের সময় 20 ঘন্টা হয়ে যাক ইনফ্যাক্ট আমি সেটাও চাই না, আমি চাই যে অ্যাসাইনমেন্ট বেস হয়ে যায়, তোমার অ্যাসাইনমেন্ট আছে একটা সপ্তাহে, এটা করলেই হয়ে যাবে। কেউ যদি অ্যাসাইনমেন্ট 1 ঘন্টায় করতে পারে, তার কাছে বাকি সময়টা ছুটি। যে অ্যাসাইনমেন্ট সপ্তাহে 100 ঘন্টায় করতে পারবে না, তার কাছে কোনো ছুটি নেই। সেই রকম হওয়া উচিত সোসাইটিটা, বিকজ দ্যাটস হাউ ইট উইল ফাংশন বেটার। সেক্ষেত্রে পুরো মেরিটে যাবে পুরোপুরি, যে যার মতো পারে, কারণ সময়টা বার করা দরকার, কারণ তা নাহলে তো জিনিসপত্র বিক্রি হবে না। সুতরাং অ্যাকচুয়ালি সিপিএম বা যে কোনো কমিউনিস্ট বা লেফটিস্ট আইডিয়াকে আটকানো মুশকিল কিছু নয়, যদি ক্যাপিটালিজমটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, যেখানে ক্যাপিটালিজম নিজের স্বার্থেই সমাজের সবচেয়ে নিচু স্তরে যারা আছে, সবচেয়ে যারা ডিসফ্র্যাঞ্চাইজ, তাদেরকে ফ্র্যাঞ্চাইজ করবে, তাদেরকে হাতে টাকা তুলে দেবে, তাদের হাতে শিক্ষা তুলে দেবে। শিক্ষা না হলে তো তাদের সোশ্যাল প্রগ্রেস হবে না, তাদের উন্নতি হবে না, রাইট? আর তাদের উন্নতি না হলে তারা কিনতে পারবে না। সো ইন এ ওয়ে রেগুলেটেড ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্ক কী হচ্ছে সবচেয়ে বেটার। সেটা পশ্চিমবঙ্গে যে কোনো কারণে হোক না কেন, ভারতেও আসেনি। ভারতে যেটা হচ্ছে সেটাও ক্যাপিটালিজম নয়, এটা একটা লোচ্ছাতন্ত্র আর কি পুরোপুরি। ওই জন্য আমি ভারতে বলেছিলাম গণতন্ত্র বাদ দিয়ে 20 বছর সৌরতন্ত্র চলুক, যে করে প্রপার সিঙ্গাপুরের মতো বা দুবাইয়ের মতো প্রপার ক্যাপিটালিস্ট ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলেই প্রচুর দরিদ্র জনগণ আজকে যারা কোনো রকম, মানে ভারতে খারাপ লাগে, 60% লোকের রেশন লাগে ভারতে। মানে ক্যান ইউ বিলিভ দিস? ভারতে 60% লোক গভর্নমেন্টের সাবসিডিজের উপর ডিপেন্ডেন্ট। গভর্নমেন্টের সাবসিডিজ না পেলে ভারতে 60% লোক খেতে পাবে না। এটা হচ্ছে ভারতের অ্যাকচুয়াল নাঙ্গা অবস্থা। ওকে, তো এইভাবে তো আর বিশ্বগুরু হওয়া যায় না। তো বিশ্বগুরু হতে গেলে ভারতের স্কোপ তো আছেই, চীনের মতোই হতে পারবে। জাস্ট একটু 20 বছরের জন্য সৌরতন্ত্র চালিয়ে দাও, দিয়ে প্রপার ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্কটা, যেটা চায়না করেছে, রেগুলেটেড টেমড ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্ক চালিয়ে দাও, তাহলে আর এসব পার্টি ঝামেলা থাকবে না।